ইমামি হ্যান্ড ওভার টু ব্লু। তো আজকে ইমামি হ্যান্ড ওভার করলো, অফিসিয়াল একটা প্রেস বিজ্ঞপ্তি দিল। তো সেই বিষয়টা আলোচনা করব, কেননা আমরা অনেকেই উৎকণ্ঠিত যে ইস্টবেঙ্গলের স্পন্সর কে কে হচ্ছে, ইস্টবেঙ্গলের ইনভেস্টর কে কে হচ্ছে, এসব নিয়ে আমরা উৎকণ্ঠিত। তো তারও আগে আরও একটা বিষয় নিয়ে বলি। আমাকে ব্যক্তিগত স্তরে অনেকেই জিজ্ঞেস করছে টুবলুটি কে। আমি নিজেও জানতাম না, আমি একজনকে জিজ্ঞেস করলাম টুবলুটি কে। তো তারপর সে আমাকে শেয়ার করলো যে যখন ঘোষণা করেছিল প্রাথমিকভাবে মৃগেলের সাইনিংটা মোহনবাগান, তখন একটা একটা কাল্পনিক চরিত্র, একটা ছেলে টুবলু, যে বোধহয় কাদাপাড়ার আশপাশে থাকে, সেই টুবলু। কিন্তু এখন ঘটনাচক্রে লোকে প্রেম জেগেছে আমার মনে তাই কি, মানে এই ধরনের গান গাইতে গাইতে লোকে না কনফিউজড হয়ে গেছে যে টুবলুটি কে। টুবলু কিন্তু মূলত কাল্পনিক একটা চরিত্র, একটা অল্প বয়সী ছেলে যে ফ্যান বয় বলতে পারেন মিগেল। কিন্তু এখন আমি দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যান মিগেলকেই টুবলু বলছে, সে আপনারা ভাবতে পারেন। কিন্তু ইতিহাসটা একটু জানাও দরকার। হুইস টুবলু, এটা অনেকটা ফ্র্যাঙ্কেনস্টাইন গল্পের মতন। ফ্র্যাঙ্কেনস্টাইন যে নভেল লিখেছিলেন ম্যারি শেলি, তো সেখানে আপনারা অনেকেই জানেন ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে একটা বিশাল এক দৈত্য যাকে তৈরি করা হয়েছিল। কিন্তু সেটা আবার অনেকেও জানেন আপনারা যে ওই দৈত্য বা মনস্টারের নাম কিন্তু ফ্র্যাঙ্কেনস্টাইন নয়। ফ্র্যাঙ্কেনস্টাইন হচ্ছে সেই ডাক্তারটির নাম বা সায়েন্টিস্টের নাম, ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, যে একটা মনস্টারকে তৈরি করেছিল। মনস্টারটার বা যে দৈত্য বা রাক্ষস দানব যাই বলুন বাংলায়, তার কোনো নাম ছিল না, মানে লেখক মেরি শেলি কোনো নাম দিয়ে যাননি। তো তেমনই টুবলু, টুবলু কিন্তু একটা কাল্পনিক চরিত্র, একটা বাচ্চা, ক্লাস 7-এ পড়ে, কাদাপাড়ার আশপাশে থাকে। খুব একটা শিক্ষিত পরিবারের ছেলে নয় টুবলু। এবার আসা যাক যে হ্যান্ড ওভার হলো ইমামি, আজকে আপনার প্রেস বিজ্ঞপ্তি দেখেছিলেন। এবার হ্যান্ড ওভার মানে কি, এতদিন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের যে কোম্পানিটাকে লাইসেন্সটা দেওয়া আছে, ফুটবল লাইসেন্সটা, সেই কোম্পানির 77% অংশীদার ছিল ইমামি। তো সেইটা এতদিনে অফিসিয়ালি বা লিগালি হস্তান্তর হলো বা হ্যান্ড ওভার হলো, সেটা ইমামি নিজে ঘোষণা করেছে। এবং তারা স্পন্সর হিসেবে জড়িত থাকবে, খুব মেজর স্পন্সর নয়, বোঝাই যাচ্ছে। হয়তো অল্প টাকা দেবে, কিন্তু এখানে ইমামির কীভাবে থাকছে বা কত টাকা দিচ্ছে সেই বিষয় না। বিষয়টা হলো যে হ্যান্ড ওভারের পূর্বে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ঘোষণা করা সম্ভব নয় কারা কারা ইস্টবেঙ্গলকে টাকা দিচ্ছে। মানে আপনারা নিশ্চয়ই দেখছেন অনেক প্লেয়ার সই হচ্ছে, বিদেশি প্লেয়ার সই হচ্ছে, নাচও চোট পেয়েছে, তার পরিবর্তে প্লেয়ারের ঘোষণা হয়ে গেল। তো অনেকেই বলছেন টাকা আসছে কোত্থেকে, টাকা আসছে কোত্থেকে, মানে নিশ্চয়ই টাকা আসছে, টাকা নিশ্চয়ই আসছে। তো আর সেই মিগেলকে দেখিয়ে সেই মানে ফেক কারেন্সি নোট ওড়ানো নয়, এটা হচ্ছে সত্যিকারের টাকা আছে। তাহলে এই টাকাটা আসছে কোত্থেকে, নিশ্চয়ই আসছে এবং তার কিছু একটা উৎস আছে। এবার সেই উৎসের নাম তো আগে থেকে ঘোষণা করা সম্ভব নয় নিতুর, সম্ভব কি, কেননা এই যে ফুটবলিং রাইটস বলুন বা এই যে কোম্পানিটার তার মালিকানা বা 77% তার যে ওনারশিপ, সেটা তো ইমামির হাতে ছিল। তো এটা অনেকটা সেরকম, মানে দেখবেন মানে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো সেপারেশন পর্ব চলছে, লিগ্যাল সেপারেশন হয়নি, সেই সময় স্বামীও আর একটা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর যে স্ত্রী সেও আর একটা পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অফিসিয়াল কিন্তু কেউ বলতে পারবে না যে আমার বউ, আমার নতুন বউ বা আমার নতুন বর, কেন সেটা ইললিগাল হয়ে যাবে। ইনফ্যাক্ট অ্যালাউডও নয় যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আপনার লিগ্যাল সেপারেশনটা কমপ্লিটেড হচ্ছে। মানে আপনারা যতদিন না পর্যন্ত লিগালি স্বামী স্ত্রী থাকছেন, আপনি কিন্তু আরেকটা দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। আপনি যদি না মানে সেটা অন্য বিষয়, হিন্দু আইনে আপনি পারবেন না আর একটা সেকেন্ড ম্যারেজ করতে। তো টেকনিক্যালি আজকের পূর্বে ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু সম্ভবও ছিল না যে কে নতুন স্পন্সর বা কে ইনভেস্টার সেগুলো ঘোষণা করা, কারণ স্পন্সর হলো তাকে তো অনবোর্ড করতে হবে। তাকে অনবোর্ড করতে গেলে সেই কোম্পানিকে করতে হবে যার হাতে ক্লাব লাইসেন্সটা আছে, সেই কোম্পানির 77% ওনারশিপ তো ইমামির হাতে ছিল। তো ব্যাপারটা একটা অনেকটা ইললিগাল হয়ে যেত, এটা মানে অনেকটা ফালতু ব্যাপার হয়ে যেত। তো এবার আশা করি আমরা জানতে পারবো এক এক করে যে কে স্পন্সর হলো, মানুষ ব্যাপারটা ঘোষণা করতে পারবে অফিসিয়ালি। এর আগে কিন্তু ঘোষণা যদি করতে পারতে ওরকম হয়ে যেত যে আমরা দেখেছিলাম না, মানে একজন ব্যক্তি বিয়ে করেছে আবার একজনকে গলায় মালা পরিয়ে মানে
নৌকা বিহার করছে, তো ওই ধরনের একটা একটা হাস্যকর কাণ্ড হয়ে যেত। তো সেটা হয়নি বা করেনি, তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। ইমামিকেও ধন্যবাদ দেওয়া উচিত এবং ইজতেমা ক্লাব কর্তাদেরও ধন্যবাদ দেওয়া উচিত। সকলে ভালো থাকবেন।